হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। ইনফাইনাইট ম্যাথস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আগের ক্লাসে আমরা যে ভিডিও আপলোড করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই। অনুক্রম এবং শ্রেণীর আমরা ধারণা শিখেছি এবং তার বিভিন্ন অ্যাপ্লিকেশন করেছি, কয়েকটা তার অ্যাপ্লিকেশনও আমরা দেখেছি। এবারে দেখো, আজকে আমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার যে রয়েছে তার ইম্পর্টেন্ট একটা পার্ট সমান্তর প্রগতি আমরা আজকে আলোচনা শুরু করব। সমান্তর প্রগতি দেখো, তার আগে আমরা আগের দিন কি জেনেছি? অনুক্রম শ্রেণী জেনেছি। প্রগতি, প্রগতি কি? প্রগতি হচ্ছে প্রোগ্রেশন। প্রগতি বা প্রোগ্রেশন এটা হচ্ছে এক প্রকার সংখ্যা সমূহের গঠন শৈলী, প্যাটার্ন। একটা নির্দিষ্ট প্যাটার্নে কোনো সংখ্যা সমূহ কি থাকবে? সাজানো থাকবে। সে কোনো ঊর্ধ্বক্রমে থাকতে পারে বা অধক্রমে থাকতে পারে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই জায়গায় থাকবে। এইরকম একটা সংখ্যা শৈলীকে আমরা কি বলবো বা প্যাটার্নকে আমরা বলবো প্রগতি। এই প্রগতি মোটামুটি ভাবে তোমাদের সিলেবাসে দুটো আছে, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি। আরো একটা হয় অসীম গুণোত্তর প্রগতি। এছাড়া যেটা থাকে বিপরীত প্রগতি, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে নেই। মোটামুটি আমাদের সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি এবং অসীম গুণোত্তর প্রগতি জানতে হবে। এখন দেখো, আজকের যে আলোচ্য বিষয় সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা যেটাকে আমরা এপি বলছি, এটা কি? সমান্তর সমান্তর প্রগতি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সমান্তর বলতে দেখো, এই নামটা থেকেই বুঝতে পারছি সমান অন্তর। সমান অন্তর বলতে ডিফারেন্স, অন্তর বলতে ডিফারেন্স, সেটা সবসময় সমান হবে। মানে কোনো একটা প্রগতি থাকবে, মানে নাম্বারের একটা প্যাটার্ন বা শৈলী, যেখানে কি হবে, ধরো এখানে আছে 3, 5, 7, 9, 11 ডট 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 এরকম আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে টার্ম এটা এ ধরা হয়, এটা হচ্ছে 3 আছে, তারপরে দেখছি 5 আছে, তারপরে 7, একটা নির্দিষ্ট ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কি করে পাবো? তোমাদের হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ। মানে এখানে 5 থেকে আমি যদি 3 বাদ দেই, এখানে 2 পেয়ে যাচ্ছি। ঠিক সেভাবে 7 থেকে যদি 5 বাদ দেই, তাতেও 2 পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ তাদের বিয়োগফল, এটাই আমাদের ডি বা সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তাহলে এই ক্ষেত্রে যখন কোনো প্রগতির তোমার দেখতে পাবো যে সাধারণ অন্তরটা একই, সেক্ষেত্রে সেটাকে কি বলবো? সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতি বলতে তার এটাই বুঝলাম, তার একটা প্রথম পদ থাকবে এবং প্রথম পদ বাদে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যেই প্রগতি আমরা পাবো এবং যেই ডিফারেন্স পাবো সেটা একটা সমান্তর প্রগতির মধ্যে থাকবে। বোঝা গেছে? এবারে দেখো, সমান্তর প্রগতিতে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সমান্তর প্রগতির ধরো এরকম যেই থাকে 3, 5, 7 এরকম করে আছে, ধরো বললো n তম পদ নির্ণয় করো, তখন আমরা কি করব? n তম পদ নির্ণয়। তাহলে এটা সূত্র জানতে হবে n তম পদ নির্ণয় করার। তাহলে n তম পদ দেখো, এই যে কোনো প্রগতির প্রথম পদকে যদি a ধরি, ডিফারেন্স যদি d ধরি, তাহলে n তম পদ নির্ণয়ের ফর্মুলা কি? দেখো, প্রথম পদকে যদি a ধরি, প্রথম পদ a, সাধারণ অন্তর d হলে n তম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? n তম পদ সমান tn বা an দিয়েও লিখতে পারো, সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। মানে a বলতে প্রথম পদ আর d বলতে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর। এবার যততম পদ বলবে সেটা n, এবার এখানে সেই হিসাবে কি বসবে? n মাইনাস 1 ইন্টু d। এবার এরকম থাকলে তোমার n তম পদ বলে তুমি এখানে বসাতে পারবে যততম পদ বলবে। যদি ধরো তো এরকম একটা প্রগতি আছে, প্রগতি লিখছি, দেখো আমরা এখন একটা প্রগতি লিখলাম, একটা সমান্তর প্রগতি, যেখানে un আকারে আমরা ডিনোট করেছি। লেখা আছে দেখো 5, 9, 13, 17 ডট ডট দেওয়া আছে। বলা আছে প্রগতিটির 12তম পদ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? যেই ফর্মুলা শিখেছি যে n তম পদ সমান্তর প্রগতির কি হয়? tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এই ফর্মুলাতে আমরা বসাবো। এই ফর্মুলা হচ্ছে সমান্তর প্রগতির
n-তম পদ নির্ণয়ের ফর্মুলা। সমান্তর প্রগতির n-তম পদ নির্ণয়ের সূত্র। তাহলে এক্ষেত্রে কি করব, 12তম পদ মানে t12 লিখবো, t12। এখানে a কত দেখতে পাচ্ছি 5 প্লাস n-1 12 - 1 ইন্টু ডি। ডি বলতে যে কোনো পদের মধ্যে আগের পদের ডিফারেন্স। তাহলে আমরা কি পাবো, 9 থেকে 5 বাদ দিলে 4 পাচ্ছি, ইন্টু 4। তাহলে কত হচ্ছে 5 প্লাস 11 ইন্টু 4, 5 প্লাস 44, 49। তাহলে এভাবে আমরা করে নিতে পারবো। এই টাইপের অঙ্ক আমাদের জানতে হবে প্রথমে। এটা একটা প্রথম বেসিক ম্যাথ। কারণ এই যে কোনো প্রগতির যদি এরকম দেওয়া থাকে, সেখান থেকে তার 12তম পদ, n-তম পদ, এভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এবার দেখো কতগুলো আমাদের সমান্তর প্রগতির বৈশিষ্ট্য জানতে হবে, ধর্ম জানতে হবে কয়েকটা, সেগুলো আবার করছি আমরা। দেখো কোন সমান্তর প্রগতি কিভাবে লিখতে হয়, তার ডিফারেন্স যেহেতু সমান হবে। ধরো একটা কোন সমান্তর প্রগতি লিখলাম, প্রথম পদ a, তারপর একটা a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এরকম করে চলতে থাকবে। তাহলে এখানে কি পাচ্ছি, যে কোনো পদ তার আগের পদ যদি বাদ দেই, দেখো a প্লাস ডি মাইনাস a, তাহলে কি হচ্ছে a কেটে গেল, তাহলে d পেয়ে গেলাম। এটাই কমন ডিফারেন্স। পরেরটার ক্ষেত্রেও কি হবে, a প্লাস 2d মাইনাস a মাইনাস ডি, এটাও a কেটে গেল, 2d মাইনাস d ইকুয়ালস টু d। তাহলে কমন ডিফারেন্স d পেয়ে যাচ্ছি। তাহলে যে কোনো সমান্তর প্রগতিকে আমরা এই আকারে লিখতে পারবো। এবার দেখো এরকম একটা ঘটনা ঘটতে পারে, যেরকম এই যে বৈশিষ্ট্যগুলো, ধরো প্রত্যেকটা পদের সঙ্গে আমরা একটা কনস্ট্যান্ট যোগ করলাম। ধরো a প্লাস কে, এর সঙ্গে কে কনস্ট্যান্ট যোগ করলাম, তাহলে a প্লাস ডি প্লাস কে, a প্লাস 2d প্লাস কে, এরকম যোগ করতে থাকি, দেখা যাবে এক্ষেত্রেও এটাও একটা সমান্তর প্রগতি গঠন করবে। কারণ এখানেও ডিফারেন্সটা একই পাবো। দেখো এইটা থেকে যদি এইটা বাদ দেই, তাহলে a প্লাস ডি প্লাস কে মাইনাস এ মাইনাস কে, তাহলে কে কে কেটে গেল, এ কেটে গেল, সেই আমরা ডি পেলাম। প্রত্যেকটার ক্ষেত্রে সেরকম পাবো, a প্লাস 2d প্লাস কে মাইনাস এ মাইনাস ডি মাইনাস কে, এখানে এ কেটে গেল, কে কেটে গেল, তারপর 2d থেকে ডি বাদ দিলে সেই ডি পাচ্ছি। তাহলে কি বোঝা গেল, যে কোনো একটা সমান্তর প্রগতি যদি থাকে, তার সঙ্গে যদি কোনো প্রত্যেক পদের সঙ্গে যদি কোনো নির্দিষ্ট কনস্ট্যান্ট কে বা কোনো কনস্ট্যান্ট যোগ করি, যেখানে কেটা বা কোনো কনস্ট্যান্ট নট ইকুয়ালস টু 0, তখন দেখতে পাবো সেটাও আবার একটা সমান্তর প্রগতি গঠন করছে। সমান্তর প্রগতির দেখলে কি, যে কোনো হচ্ছে পদের সঙ্গে নির্দিষ্ট যদি আমরা কনস্ট্যান্ট যোগ করি প্রত্যেকটা পদের সঙ্গে, তাহলে দেখা যাবে ওটাও একটা আবার ঘুরে সমান্তর প্রগতি আসছে। ঠিক তেমনি প্রতিটি পদ থেকে কোনো টার্ম কোনো কনস্ট্যান্ট বিয়োগ করলে, বা প্রতিটি পদের সঙ্গে গুণ করলে বা ভাগ করলে, যেখানে কে নট ইকুয়ালস টু 0 বা কনস্ট্যান্টটা নট ইকুয়ালস টু 0, তখন দেখবো ওই যে টার্মগুলো, ওইগুলো একটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করছে। এবার দেখো আর আমরা যেটা দেখতে পাই, ধরো একটা সমান্তর প্রগতি রয়েছে 1 3 5 7 9, এরকম ডট ডট করে একটা সমান্তর প্রগতি আছে। যদি বলে যে সমান্তর প্রগতির এরকম n সংখ্যক পদ আছে, তার যোগফল কত, তখন আমরা সেটাকে Sn দ্বারা প্রকাশ করব। সমান্তর প্রগতির n সংখ্যক পদের যোগফল, এর একটা ফর্মুলা আছে। কি হবে, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, যেখানে n বলতে যততম পদ পর্যন্ত যোগফল বলবে সেটা লিখবো, 2 ইন্টু a আছে, এখানে a বলতে ফার্স্ট যে টার্ম বা প্রথম পদ সেটা, এবং d বলতে ওই সমান্তর প্রগতির কমন ডিফারেন্স। তাহলে এই ফর্মুলাতে আমরা যদি বসিয়ে দেই, আমরা যে কোনো কোশ্চেন সহজেই সলভ করতে পারবো n-তম পদের যোগফল বললে। এবার দেখো সমান্তরীয় মধ্যক বলে একটা আমাদের টার্ম আছে, সমান্তরীয় মধ্যক।
সমান্তরীয় মধ্যককে আমরা অ্যারিথমেটিক মিন বলবো, AM, যেখানে সমান্তরীয় মধ্যক কেমন, ধরো তিনটে সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তার ক্ষেত্রে ঠিক মাঝেরটাকে আমরা কি বলবো, সমান্তরীয় মধ্যক। ধরো এরকম আছে A, X এবং B, তিনটে সংখ্যা একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, শৈলীতে আছে। এই ক্ষেত্রে দেখবো যে এই মাঝের যে মানটা, এটা কি হবে, এই দুটো A এবং B এদের সমান্তরীয় মধ্যক। কেমন, ধরো দেখো এক্ষেত্রে কি ডিফারেন্স আমরা বের করব, তাহলে কি x মাইনাস a ইকুয়ালস টু b মাইনাস x, যেটাকে আমরা কি লিখতে পারি, কমন ডিফারেন্স যেরকম বের করা যায় সেটাকে কি লিখতে পারি, দেখো x প্লাস x দ্যাট ইকুয়ালস টু a প্লাস b, that implies that 2x equals to a plus b, যেখান থেকে আমরা লিখতে পারি x equals to a plus b by 2। তাহলে এটা হচ্ছে সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক কালে কি, ধরো তিনটে টার্ম সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, সেক্ষেত্রে প্রান্তীয় যে দুটো পদ তাদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই সমান্তরীয় মধ্যক। এটা দিয়েও কিছু কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকে, মাঝে মাঝে আমাদের সলভ করতে হয়। দেখো এবারে ধরো কোন সমষ্টি নির্ণয় করব, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে বের করব, এটাকে আমরা কি লিখতে পারি, সামেশন n, যেটাকে আমরা কি লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 দিয়ে আর প্লাস n। এটা কি হয়, এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 হয়েছে। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি বলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তখন কি করব, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার জায়গায় মান বসিয়ে দেবো। আবার যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে সামেশন ধরো n স্কয়ার যেটা লিখতে পারি, তাকে কি হবে, তাহলে এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এই টার্মটা, এটাকে আমরা এইভাবে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখতে পারি। এক্ষেত্রে কি হয়, এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এইটা মনে রাখতে হবে, যদি এরকম বর্গের সমষ্টি বলে তখন আমরা এইটা করব। আবার দেখো যদি বলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি, মানে n কিউব, সামেশন n কিউব, মানে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, সেটা কি হবে, তার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। পরবর্তী অনেক প্রশ্ন সমাধানে আমাদের এই ফর্মুলাগুলো খুবই কাজে লাগবে। দেখো এরপর যদি কোনো জায়গায় দেওয়া থাকে যে একটা সমান্তর প্রগতিতে আছে কয়েকটি সংখ্যা বা 3টি সংখ্যা ধরো সমান্তর প্রগতিতে আছে, এক্ষেত্রে তার যোগফল দেওয়া আছে প্রশ্নে, তাহলে এবারে প্রগতি নির্ণয় যদি কিভাবে করব বলে, তখন কি ধরবো আমরা, এভাবে ধরবো, ধরো এরকম আছে 3টি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তাহলে কি করব, a মাইনাস ডি, a প্লাস ডি, এই আকারে আমরা নেব, এই ধরবো যে এই সংখ্যা 3টা সমান্তর প্রগতিতে আছে, এদের যোগফল যখন দেওয়া থাকবে তখন এই রকম ধরলে ক্যালকুলেশন সহজ হবে। যদি বলে 4টি সংখ্যা সমান্তর প্রগতিতে আছে, তাদের সমষ্টি দেওয়া আছে, তখন কি করব, a মাইনাস 3d, a মাইনাস ডি, a প্লাস ডি, a প্লাস 3d। কারণ এক্ষেত্রে দেখো কি হয়ে যাচ্ছে, যেরকম আমরা সমান্তর প্রগতির বৈশিষ্ট্য জানি, ধর্ম জানি কি, তাহলে এইটা থেকে যেটা বাদ দেই কি হবে, a মাইনাস ডি মাইনাস a প্লাস 3d ডিফারেন্সটা, তখন কি পেয়ে যাব, 2d পেয়ে যাব। প্রত্যেকটা ক্ষেত্রে 2d পাবো। ধরো এটার ক্ষেত্রে যদি ধরি তাহলে কি a প্লাস ডি মাইনাস a প্লাস ডি, তাহলে a কেটে গেল, a ওর কমন ডিফারেন্স 2d পেলাম। প্রত্যেক ক্ষেত্রে এখানে হলে আমরা ডিফারেন্স d পাবো। তাহলে এই জিনিসটার জন্য এইভাবে ধরলে আমাদের কি হবে, এই যে d গুলো এলিমিনেট হয়ে যাবে, d গুলো বাদ চলে গেলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। সেই কারণে এইভাবে ধরতে হয়। যদি 3টি সমান্তর সংখ্যা সমান্তর প্রগতিতে আছে তখন এভাবে ধরবো, a মাইনাস ডি, a প্লাস ডি, 4টি থাকলে a মাইনাস 3d, a মাইনাস ডি, a প্লাস ডি, a প্লাস 3d,
এভাবে ধরবো। তাহলে দেখো আলটিমেট আমরা আজকে যা জানলাম মোটামুটি ভাবে সমান্তর প্রগতির থিওরি গুলো জানলাম। কি প্রথমে জানলাম প্রগতি কাকে বলে, তারপর কি জানলাম তার একটা পার্ট, ভাইটাল পার্ট যেটা সমান্তর প্রগতি, তার আমরা ডেফিনেশন জানলাম, সমান্তর প্রগতির পদগুলো কিভাবে থাকে জানলাম, সে থেকে আমরা n তম পদ একটা বার করার ফর্মুলা জেনে নিলাম, তা থেকে আমরা একটা অ্যাপ্লিকেশনও করলাম কয়েকটা, দেখলাম যে কয়েকটা যদি সংখ্যা সমান্তর প্রগতি থাকে তখন সেক্ষেত্রে n তম পদটা কিভাবে বের করবো, 12তম পদ 15তম পদ জেনে গেলাম। তারপর দেখো সমান্তর প্রগতির আকারগুলো জানলাম, সাধারণ আকার কিভাবে থাকে, সঙ্গে তার কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য জানলাম যে সমান্তর প্রগতির প্রত্যেকটি পদের সঙ্গে যদি আমরা নির্দিষ্ট কনস্ট্যান্ট যোগ করি, গুণ করি, বিয়োগ করি বা ভাগ করি যেটা নট ইকুয়ালস টু 0, তখন কি হয় দেখা যায় সেই যে নতুন একটা ফর্ম তৈরি হলো, প্রোগ্রেশন তৈরি হলো, সেটাও কিন্তু সমান্তর প্রগতিতে আছে। তারপর কি জানলাম দেখো সমান্তর প্রগতির কয়েকটা বৈশিষ্ট্য জানার পর কি দেখলাম, যে দেখলাম সমান্তর এই যে কয়েকটা সংখ্যার হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সংখ্যাগুলোর সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি, ঘনফল ঘনের সমষ্টি n কিউব যেটা সামেশন n কিউব, তাহলে এইগুলো সমষ্টিগুলো জানলাম। এবারে কি হয় আবার দেখা যেতে পারে সমান্তর প্রগতির যে পদগুলো আছে তার Sn যোগফল জানলাম, যেটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস l ও লিখতে পারি আমরা, n/2 ইন্টু a প্লাস l, মানে n বলতে যততম বলবে তততম পদ পর্যন্ত সেই n বসবে, আর a প্লাস l বলতে প্রথম পদ যুক্ত শেষ পদ। এটা থেকেই আমরা তখন কি জানলাম, যেটাকে আমরা লিখলাম n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা থেকে ডিরাইভ হয়ে এটা এসছে, এটা জানলাম। এবারে কোন কোন ভাবে নিলে আমার সমান্তর প্রগতির যে ক্যালকুলেশন সহজ হবে পদগুলো সেটা জানতে পারলাম। তো এই টাইপের থেকে তোমাদের আরো যেটা জানলাম সমান্তরীয় মধ্যক বা am অ্যারিথমেটিক মিন, যে অ্যারিথমেটিক মিন বলতে কি জানলাম, তাহলে যেটাকে আমি সংক্ষেপে লিখলে কি হবে x ইকুয়ালস টু a প্লাস b বাই 2, যেখানে x টা হচ্ছে তোমার অ্যারিথমেটিক মিন, এগুলো জেনে নিলাম। এবারে দেখো তাহলে তোমরা মোটামুটি ভাবে বই থেকে দেখবে, ভালো করে পড়বে, যা বোঝালাম বুঝতে মোটামুটি পেরেছো, সঙ্গে ভালো করে দেখো, দেখার পর যেগুলো ডাউট হবে আমাকে কমেন্টে জানাও। আমি এবার তোমাদের এই থেকে যেগুলো আমরা শিখলাম তাতে কয়েকটা কোশ্চেন দিচ্ছি হোমওয়ার্কের হিসাবে, আর কিভাবে করতে হবে তা আমরা একটা হিন্টস দিয়ে দেবো। তারপর তোমরা নেক্সট ক্লাসে ওইগুলো আমাকে আলোচনা করবো, যেগুলো অসুবিধা হবে জানাবে, অবশ্যই আলোচনা হবে। আর আজকের এই পর্যন্ত থিওরি মোটামুটি জেনে গেলাম, এরপর কোশ্চেনগুলো এক্ষুনি দিচ্ছি। দেখো তাহলে তোমরা যেগুলো শিখলে সেগুলো থেকে কয়েকটা তোমাদের প্রবলেম দিয়েছি, এগুলো তোমরা নিশ্চয়ই চেষ্টা করলে পারবে, তাও আমি কয়েকটা হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দেখো প্রথম কোশ্চেন, দেখো কোন সমান্তর প্রগতির পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে দেখাও যে তার পি প্লাস কিউ তম পদ 0। তাহলে কি করবো দেখো, পি তম পদ মানে কি টিপি, সেটাকে আমি কি লিখবো, সেটা সমান কিউ। এবারে তার আগে আমাদের ধরে নিতে হবে প্রথম পদ কিছু ধরতে হবে, ধরো প্রথম পদ এ সাধারণ অন্তর ডি ধরে নিলাম, দিয়ে তুমি কি করবে পি তম পদ নির্ণয়ের যে সূত্র টিপি ইকুয়ালস টু কি হবে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান কিউ লিখে দিলাম। এবার কিউ তম পদ কি হবে, তাহলে হচ্ছে কি টি কিউ ইকুয়ালস টু পি। এবার টি কিউ দেখো কিভাবে করতে হবে, এখানে ধরো পি তম পদ কিউ মানে কি হবে, এটাকে লিখলাম টি পি সমান কিউ, আর এখানে কিউ তম পদ পি মানে কি টি কিউ সমান পি। এবার তুমি সাধারণ অন্তর এবং হচ্ছে প্রথম পদ ধরো এ এবং ডি, প্রথম পদে সাধারণ অন্তর ডি, তাহলে কি করব এইভাবে তুমি বের করে নিতে পারবে। তাহলে কি হবে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান কিউ, এখানে কি করবে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান পি। এই টাইপের তোমাকে ফর্মুলা বসাতে হবে, এন তম পদ নির্ণয়ের যে ফর্মুলা সেভাবে বসিয়ে দুটো ক্যালকুলেশন করবে। তারপর আবার কি করব টি পি প্লাস কিউ, কারণ পি প্লাস কিউ তম পদ ক্যালকুলেশনটা ঠিকঠাক করলে আমরা দেখতে পাবো তার ওই টার্মটা আসছে 0। বোঝা গেছে, এটা করবে তোমরা। তারপর দেখো 7, 11, 15, 19 এইটা একটা সমান্তর প্রগতি আছে, এপিতে আছে, এর বলছে কোন পদ 111, মানে আমাকে বলেছে কোন পদ আমার জানা নেই কিন্তু একটা পদ হবে যেটা হচ্ছে 111। তাহলে সেই পদটা নির্ণয় করব কি করে, নিশ্চয়ই টি এন ধরি যে এন তম পদ 111, ধরবো টি এন সমান 111। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম যে পদ ফার্স্ট যে টার্ম সেটা 7 এর ডিফারেন্স আমরা কি পাবো, সেকেন্ড টার্ম থেকে যদি ফার্স্ট টার্ম বাদ দিয়ে দিই 11 মাইনাস 7 ইকুয়ালস টু 4, তাহলে আমি কি পাচ্ছি এখানে এ এবং ডি পেয়ে যাচ্ছি। তাহলে এ আমার কি আছে এখানে এ সমান হচ্ছে 7, ডি ইকুয়ালস টু 4।
তাহলে আমরা এখানে tn এর জায়গায় 111 বসাবো সমান a প্লাস 7 প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে 4। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা n এর মান পাবো, যেই n এর মান পাবো সেই n হবে তততম পদ, সেই পদের মানই হবে 111। নিশ্চয়ই করতে পারবে। তারপর দেখো a স্কয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কয়ার প্লাস 6a প্লাস 6 এবং 4a স্কয়ার প্লাস 5a প্লাস 4, এই তিনটে টার্ম দেওয়া আছে, সমান্তর প্রগতিতে আছে। বলছি তাহলে a এর মান কত? এটা খুবই সোজা, তিনটে সমান্তর প্রগতি আছে মানে কি, সমান্তর প্রগতির যে বৈশিষ্ট্য সমান অন্তর থাকবে, সাধারণ অন্তর, যেটা হচ্ছে কমন ডিফারেন্স d। ঠিক তাহলে সেটা আমরা কি পাবো, d মানেই হচ্ছে তোমার এখানে এই যে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, এটা করব, দ্যাটস ইকুয়ালস টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। করলে আমরা কি পাবো, দেখতে পাবো এখানে একটা কিছু ভ্যালু পাবো, এখানে ভ্যালু পাবো, আমরা ক্যালকুলেশন করে a এর ভ্যালু পেয়ে যাব। হয়েছে, করবে তোমরা বাড়িতে। এবার দেখো শেষে যেটা আছে, একটি সমান্তর প্রগতির এই যে পঞ্চম মানে 5তম এবং 11তম পদ দুটি 41 ও 20, তার প্রথম পদ কত? তাহলে আমরা কি করতে হবে, পঞ্চম পদ t5 সমান 41 41, t11 সমান হচ্ছে 20। তাহলে t5 এর ফর্মুলা বসাবো, তাহলে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d মানে a প্লাস 4d, দ্যাটস ইকুয়ালস টু 41। আর একটা কি পাবো, 11তম পদ t11, তাহলে a প্লাস 11 মাইনাস 1 ইন্টু d সমান a প্লাস 10d, দ্যাটস ইকুয়ালস টু 20। কোশ্চেনে দেওয়া আছে, তাহলে a প্লাস 4d ইকুয়ালস টু 41, a প্লাস 10d ইকুয়ালস টু 20। এই দুটো ক্যালকুলেশন তোমরা ছোটবেলা শিখেছ, তুলনামূলক পদ্ধতি, অপনয়ন আছে, পরিবর্তন, যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা a এবং d এর ভ্যালু পেয়ে যাবে। a এবং d এর ভ্যালু পেয়ে গেলে কি হবে, সেই a মানেই তার প্রথম পদ পেয়ে গেলাম, আর d পেয়ে গেলে কমন ডিফারেন্স পেয়ে যাব। তাহলে প্রথম 11টি পদের যোগফল, এটা সেকেন্ড পার্ট, তাহলে s11 জেনেছি, কি হবে n/2 মানে 11/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাতে আমরা a পেয়ে গেছি, d পেয়ে যাব, n তো এখানে 11 বসে যাবে, এখানে বসবে, তাহলে ক্যালকুলেশন করলে তাহলে 11তম পদের যোগফল পেয়ে যাব। তাহলে এভাবে আমাদের কি হলো, প্রতিটা জিনিস আমরা তোমাদের হিন্ট দিয়ে দিলাম, এই হিন্টস থেকে তোমরা করার চেষ্টা করবে। আর যা কিছু ফর্মুলা থিওরি যা বললাম ভালো করে বোঝার চেষ্টা করো। সঙ্গে নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী এইগুলো থেকে পুরো সলিউশন, অল সলিউশন, তোমাদের সমান্তর প্রগতি যা কিছু প্রবলেম থাকবে সেগুলো আমাকে জানাবে কমেন্টে, আর আমি পরপর প্রতিটা এমসিকিউ, ভিএসএকিউ 2 মার্কসের, তার বড় কোশ্চেন সবই করাবো, যেটা তোমাদের এবারে বোর্ডের খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড সেমিস্টার জন্য খুব ইম্পর্টেন্ট। সব সাজেশনও দিয়ে দেবো। আর তোমাদের এমনিতে আমি ফার্স্ট যে পার্ট তার আমি কোশ্চেন একটা দিয়েছি, কোশ্চেন পেপার, ওই কোশ্চেন পেপার সলভ করো। সঙ্গে এরও নেক্সট পার্টে তোমরা কোশ্চেন পেপার পেয়ে যাবে, তোমরা এক্সাম দেবে, সঙ্গে এর অল প্রবলেম সলভ করবো আমরা। তাহলে তোমাদের আজকের মতো এই ক্লাস এতটা পর্যন্তই। তোমার এই ইনফাইনাইট ম্যাথস চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। সবাই এই চ্যানেলটা ভালো করে দেখে আমার সঙ্গে থাকো, সঙ্গে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, যা কিছু প্রবলেম কমেন্টে জানাও। তাহলে আজকের এই পর্যন্ত।